তাহলে হাসন রাজা দ্য মাইস্টিক বার্ড অফ বাংলাদেশ, আমরা দুইটা ওয়ার্ড নিছি নাই? তাহলে লিসেন 20 নাম হলো হাসন রাজা। কি রাজা? হাসন রাজা কিন্তু বিখ্যাত শিল্পী। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। গানটা শোনেন নাই? এই গান শোনেন নাই? এইটাই হলো সেই হাসন রাজা। এই যে ফটো দেখা যায়, হেভি, মানে এনাদের গানগুলো অসাধারণ। তো কে 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 আছে এখানে দেখো তো। 1 নম্বরে আছে লালন শাহ। 1 নম্বরে কে আছে? প্রথমে যে ফটোটা না, একদম লম্বা চুল লম্বা দাড়ি, এনার নাম কি? লালন শাহ। আর মাঝে আছে কে? হাসন রাজা। আর সব শেষে আছে কে? শাহ আব্দুল করিম। 3 জনের নাম। 3 জনে কিন্তু গুণী শিল্পী আমাদের বাংলাদেশে। হ্যাঁ, তো সেটা এখানে বলছে হাসন রাজা দ্য মাইস্টিক বার্ড। মাইস্টিক মানে রহস্যময়। কি ময়? রহস্যময়। রহস্যময় কবি কোন দেশের? বাংলাদেশ। তাহলে বাংলাদেশের রহস্যময় কবি হলো কে? এখন হাসন রাজা নিয়ে একটা গান তুমি শুনাইলাম, তোমরা চাইলে ইউটিউবে যা সার্চ দিলে পুরো গানটা পাবা, বুঝছো? তারপরে যে গানগুলো শোনো নাই, মিলন হবে কতদিনে, এলাই যে আমার গান শুনি প্রথম শুনলেন, তোর বাপ মাও শোনে নাই। আমার আমি যখন গানটা পেলাম তখন তো একজনও গান শুনছি, প্রথম আমার মুখে শুনি কিন্তু হয়েছে, ঝগড়া করেন না। তো এখন সেই রহস্যময় কবি কোন দেশের? এ বার্ড ইজ ওয়ান হু রাইটস পোয়েম অ্যান্ড সংস। আমরা ছোটবেলা থেকে শিখছি যে কবির ইংরেজি কি? পোয়েট। কবির ইংরেজি কি? পোয়েট। কিন্তু আজকে আরো একটা ইংরেজি পাইলাম, সেটা কি? বার্ড। সবাই বলতে কি কি? বানান কি? BA। মানে বার্ড মানেও কি? কবি। তাহলে তোমাকে শব্দটার পরিচয় করে দিচ্ছে, দেখো। এ বার্ড ইজ, অর্থাৎ কবি হলো ওয়ান, ওই ব্যক্তি, হু রাইটস পোয়েম অ্যান্ড সংস, যে গান আর কবিতা লেখে। কি কি লেখে? গান আর কবিতা। অর্থাৎ যে রাইটার গান এবং কবিতা উভয়টা লেখে তাদেরকে কি বলা হয়? বার্ড। কি বলা হয়? এ মাইস্টিক ইজ ওয়ান, আর রহস্যময় হলো সেই ব্যক্তি, হু সিক্স ট্রুথ অ্যান্ড স্ট্রাইভস টু বিকাম ইউনাইটেড উইথ গড থ্রু প্রেয়ার অ্যান্ড মেডিটেশন। আর রহস্যময় কবি কাদেরকে বলা হয় জানো? তাদেরকেই রহস্যময় কবি বলা হয় বা ব্যক্তি বলা হয়, যারা হু সিক্স ট্রুথ অ্যান্ড স্ট্রাইভস, যারা সংগ্রাম করে এবং সত্য খোঁজে। কাকে খোঁজে? সত্যকে খোঁজে এবং সংগ্রাম করে। টু বিকাম ইউনাইটেড উইথ গড থ্রু প্রেয়ার অ্যান্ড মেডিটেশন। কার সাথে একটা সম্পর্ক করতে? গডের সাথে। গড মানে কি? ঈশ্বর। গড মানে কি? ঈশ্বর, প্রভু, সৃষ্টিকর্তা। হ্যাঁ, এগুলোকে আমরা ইংরেজিতে কি বলবো? গড। সেই গডের সাথে একটা ইউনাইটেড করে, মানে কি? সংযুক্ত করে বা যুক্ত হয়, থ্রু প্রেয়ার, প্রার্থনার মাধ্যমে, অ্যান্ড মেডিটেশন, ধ্যানের মাধ্যমে। কিসের মাধ্যমে? ধ্যান এবং প্রার্থনার মাধ্যমে সৃষ্টিকর্তার সাথে যুক্ত হওয়ার কাজটা যারা করে এদেরকে বলা হয় কি? মাইস্টিক বার্ড। কি বার্ড? মাইস্টিক বার্ড বা রহস্যময় কবি। যারা সবসময় কি খোঁজে? সত্য জিনিস খোঁজে এবং সংগ্রাম করে, মিথ্যার বিরুদ্ধে কি করে? সংগ্রাম করে। দ্য পিকচার্স অ্যাবাভ আর অফ 3 রিনাউন্ড মাইস্টিক বার্ড অফ বাংলাদেশ। তাহলে আমরা এই পর্দার মধ্যে 3 জন যে রহস্যময় ব্যক্তিকে দেখতে পাচ্ছি উপরে, এই 3 জন ছিল কিন্তু বাংলাদেশের রহস্যময় কবিদের মধ্যে খুবই বিখ্যাত বা প্রখ্যাত ব্যক্তি। কি ব্যক্তি? প্রখ্যাত। লালন শাহ, হাসন রাজা অ্যান্ড শাহ আব্দুল করিম। তাহলে এই 3 জনের নাম কি? লালন শাহ, হাসন রাজা এবং শাহ আব্দুল করিম। দে অল রাইট বিউটিফুল পোয়েমস অ্যান্ড সংস টু এক্সপ্রেস দেয়ার ডিপ থটস অ্যান্ড ফিলিং অ্যাবাউট গড। দে অল রোড বিউটিফুল পোয়েমস। এরা সবাই সুন্দর সুন্দর কি লিখেছিল? কবিতা লিখেছিল। অ্যান্ড সংস, আর কি লিখেছিল? গান লিখেছিল। টু এক্সপ্রেস দেয়ার ডিপ থটস অ্যান্ড ফিলিংস অ্যাবাউট গড। সৃষ্টিকর্তা সম্পর্কে তাদের গভীর চিন্তা ভাবনা এবং অনুভূতিগুলোকে প্রকাশ করার জন্য তারা এই গান এবং কবিতাগুলো লিখত। আর কি সম্পর্কে লিখত? 1 সৃষ্টিকর্তা, 2 হলো লাইফ, জীবন নিয়ে। কি নিয়ে? জীবন নিয়ে। আর 3 নাম্বার হলো লাভ ফর হিউম্যান কাইন্ড, মানব জাতির প্রতি ভালোবাসার জন্য। কিসের জন্য? মানব জাতির প্রতি ভালোবাসার জন্য। এরপর বলতেছে, লেট আস নো মোর অ্যাবাউট দ্য মাইস্টিক পোয়েট হাসন রাজা। চলো আমরা জানি আরো অনেক কিছু অ্যাবাউট পোয়েট হাসন রাজা। কোন রাজা সম্পর্কে? কোন কবি সম্পর্কে? হাসন রাজা সম্পর্কে। রিড দ্য ফলোইং টেক্সট। নিচের পড়াটা পড়তে বলছিল আমাদেরকে। দেখি আমরা পড়ি।
হাসন রাজা ওয়াজ বর্ন ইন 1854। হাসন রাজা জন্মগ্রহণ করেছিল কত সাল? 1854 সাল। ইনটু এ ওয়েলদি ল্যান্ডলর্ড ফ্যামিলি ইন সিলেট। সিলেট ছিলেন না? সেই সিলেটের একটা ধনী এবং জমিদার পরিবারে সে কি করেছিল? জন্মগ্রহণ করেছিল। তার মানে হাসন রাজার বাপ দাদারা কি ছিল? জমিদার ছিল। আর জমিদার কাদেরকে বলা হয়? যারা অনেক জমির মালিক, তাদেরকে কি বলা হয়? হি ডিড নট রিসিভ মাস ফর্মাল এডুকেশন অ্যাজ এ চাইল্ড। যখন সে সন্তান ছিল, মানে তোমাদের মতো ছোট ছিল না, তখন কিন্তু তিনি খুব বেশি আনুষ্ঠানিক পড়াশোনা করেনি। কি করে নাই? আনুষ্ঠানিক পড়াশোনা। রবীন্দ্রনাথ তো জীবনে স্কুলে যায়নি। রবীন্দ্রনাথ মানে কাজী নজরুল ইসলাম উনিও পড়াশোনা অনেক কম করছে, একদম মক্তব, এলাকার মক্তবগুলো আছে না, মক্তব করছে। রবীন্দ্রনাথ তো স্কুলেতে যায়নি, বাড়িতে পড়ছে। মানে বিখ্যাত যে ব্যক্তিগুলো আছেন, এই যে আগের যুগের বেশিরভাগ লেখকগুলো কি স্কুল তেমন যায়নি, কিন্তু তারা আজকে দেখো কি লেখা লিখছে, সেগুলো আবার তোমরা স্কুলে পড়েন না। তোমরা স্কুল না যা লিখছি, কিন্তু সেগুলো তোমরা আবার স্কুল ভর্তি হয় কি করেন। তার মধ্যে দেখো এই যে হাসন রাজা, ইনিও তোমাদের মতো, তোমরা ক্লাস 6-এ যত কিছু শিখছেন, সে কখনোই ফর্মাল এডুকেশন এগুলো শেখেনি। ইন হিজ ইউথ, তার তরুণ অবস্থায়, মানে সে যখন যুবক হলো, হি লিভড এ লাইফ অফ লাক্সারি। তখন সে একটা বিলাস বহুল জীবন যাপন করলো। কিসের জীবন? বিলাস মানে কি? আরামের জীবন। ওই যে বাপদাদার সম্পত্তি আছে না, জমিদার মানুষ না, সম্পত্তির অভাব আছে না। আমার মতো তোমার একটা ফেদলা বাড়ি 2 টাকা নিয়ে যাওয়ার টাইম আছে? আমরা 2 টাকা ফকিরের মতো আসি, তোমার একটা টাকা আছে আনি না, মাস টেকলে হাত পাও ধরি না, ধরি টাকা নিই। কিন্তু হাসান রাজার কি ওটা দরকার ছিল না? ওর বাপ দাদার যত সম্পত্তি আছে, ওর আবার ফির করা লাগবে কেন? মানে এরকম ইনকামের পিছনে দৌড়ে লাগবে কেন? ওগুলো বসে বসে খায়। হ্যাঁ, হি হ্যাড এভরিথিং, মানি, কমফোর্ট অ্যান্ড প্লেজার। দেখো তো, জীবনে এই 3টা হইলে আর কিছু চাই? তার মানে তার সব কিছু ছিল। টাকার কোনো অভাব নেই, কমফোর্ট আরামের কোনো অভাব নেই, প্লেজার শান্তির কোনো অভাব নেই। তার শান্তি, তারপর হলো তৃপ্তি বলো, তার টাকা পয়সা বলো, সব কিছুই তার আছে। হাউএভার, যাই হোক, অ্যাট ওয়ান পয়েন্ট ইন হিজ লাইফ, তার জীবনের একটা মুহূর্তে, কখন? তার জীবনের একটা পর্যায়ে বা একটা মুহূর্তে, হি বিগেন টু ফিল দ্যাট, সে একটু ভাবতে শুরু করেছিল, যে একটু ভেবেছিল যে দিস ম্যাটেরিয়াল পজেশনস আর মিনিংলেস। এই যে তার যত উপাদান আছে, যত জিনিস আছে, টাকা, তারপর বাড়ি ঘর গাড়ি, এই যে জিনিসগুলো আছে, এগুলো যেগুলো সে অধিকার করেছে বা যেগুলো সে বাপদাদা থেকে পেয়েছে, এই যে জায়গা সম্পত্তি গাড়ি বাড়ি, এগুলো তো মিনিংলেস। কিলেস? মিনিংলেস মানে কি? অর্থহীন। কিহীন? অর্থহীন। হি গেভ অ্যাওয়ে অল হিজ প্রপার্টি। হি গেভ অ্যাওয়ে all his properties and started to think deeply about the creator. তার যত আরামের জিনিস আছে, জায়গা জমি বাড়ি ঘর, সে সবগুলোকে দূরে ঠেলে দিল। কোথায় ঠেলে দিল? তার মানে সে আর ওগুলো ভোগ করে না, সে এই জায়গা সম্পত্তি ছেড়ে দূরে চলে গেল। অ্যান্ড স্টার্টেড টু থিঙ্ক ডিপলি, এবং খুব গভীরভাবে চিন্তা করতে লাগলো অ্যাবাউট দ্য ক্রিয়েটর, সৃষ্টিকর্তা সম্পর্কে। কাকে সম্পর্কে? সৃষ্টিকর্তা সম্পর্কে। লাইফ, জীবন সম্পর্কে। ডেথ, মৃত্যু সম্পর্কে। অ্যান্ড হিউম্যান কাইন্ড, এবং মানব জাতি সম্পর্কে। তাহলে জায়গা সম্পত্তি এগুলো যখন সে ভোগ করতেছে, সে ভাবতেছে কি রে, আমার তো জীবনের মানে কি? এগুলো খালি আমি খাচ্ছি যাচ্ছি, প্রতিদিন ঘুমাচ্ছি, কিন্তু সৃষ্টিকর্তা কে? কে আমাকে পাঠায়? কে এই পৃথিবীটা বানাইছে? অথবা হলো আমার উদ্দেশ্য কি? আমি পৃথিবীতে কি করব? আমার জীবনটা কি জন্য সৃষ্টিকর্তা দিছে? আমার মরার পর কি হবে? তারপর এই পুরো মানব জাতি কি হবে? এই ব্যাপারগুলো নিয়ে সে কি করা লাগলো? চিন্তা করা। তো দেখছো, ওরা এত সম্পত্তি, এত সুখ বা এত আরামের মাঝে থেকেও জীবন, সৃষ্টিকর্তা, মৃত্যু এবং পুরো মানব জাতি নিয়ে তারা কি করছে? গভীর চিন্তা করছে। কি করছে? আর আমরা করি চিন্তা? যেগুলো একদিন শুয়ে শুয়ে চিন্তা করি যে কে আমাকে বানাইছে, কে এই পৃথিবীটা পাঠায়, তারপর আমরা মরার পর কি হবে, আমি যদি ভালো কাজ করি তো মরার পর কি হবে, খারাপ কাজ করলে কি হবে, আমি না ভালো আছি কিন্তু আমার আশপাশের গ্রামের অন্যান্য ছেলেটা খারাপ, অন্যান্য মানুষগুলো খারাপ, এগুলো নিয়ে ভালো চিন্তা করার টাইম আছে আমাদের না। তোমরা তো বলতে পারো, দুই বেলা কোচিং, প্রাইভেট স্কুল, এগুলো নিয়ে বাঁচি না, আর ওগুলো নিয়ে চিন্তা করার টাইম আছে আমার? হ্যাঁ, এগুলো চিন্তা করতে হবে, ছোটো থেকে কি করতে হবে। যারা জ্ঞানী, যারা জীবনে সফল হয়েছে, তারা ছোট্ট থেকে কি করছে? চিন্তা। রবীন্দ্রনাথ 14-15 বছরেই কবিতা লেখা, এবং সেই কবিতা একদম বিশ্ববিখ্যাত হয়ে গেছে। বুঝছেন? তোমরা লিখছিলেন যেমন একটা